আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, আপনি আহ, খেয়াল করেছেন যে অজিত দোভালের সঙ্গে আমাদের খলিল সাহেবের সাক্ষাৎ হয়েছে, এবং এরই মধ্যে সরকার এবং কিছু লোক দেশে বিদেশ থেকে নানাভাবে প্রচার করে থাকেন যে খলিল সাহেব নাকি তাদের দেখা সবচেয়ে স্মার্ট ব্যক্তিত্ব, খুবই মানুষকে প্রভাবিত করতে পারেন। তো আপনার কি মনে হয় যে উনি এইবার সফল হবেন? যে উনি কি, যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে রায়ের পর যেন এই যে কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানো হয়, আপনার কি মনে হয় অজিত দোভাল তাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন, নাকি অন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন? না, সঙ্গে করে নিয়ে আসার বিষয়টা তো আসলে অবান্তর, এই কারণে যে এত সহজে তো এক্সট্রাডিশন হয় না। আর আমাদের এখান থেকে যে চিঠিটা গিয়েছে সেটা নিয়ম রক্ষার অংশ। এই চিঠিটা আমাদেরকে দিতেই হবে। পৃথিবীর যে কোনো দেশেই যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি আমাদের এইখানে দণ্ডিত হয়েছেন অত্যন্ত গুরুতর মামলায়, তাহলে তাকে ফেরত চাওয়াই তো স্বাভাবিক। কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্তটা আমার ধারণা শুধু অজিত দোভাল সাহেবের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ফেরত দেওয়ার বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং ভারত সেটা নিবে। আর ভারত সেটা নিবে কি নিবে না, এর সঙ্গে শুধু নিয়ম বা আইন জড়িত না, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও জড়িত থাকবে। তাদের যে রাজনীতিবিদদের বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি সেটাও জড়িত থাকবে। এবং একই সাথে আহ বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় যারা মিত্র তাদের প্রভাবও জড়িত থাকবে। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ যে উনি গেলেন আর সাথে করে এরকম অপরাধী নিয়ে ফেরত আসলেন। অভিযুক্ত অপরাধী নিয়ে ব্যাপারটা সেরকম না। এটা আসলে এক ধরনের কল্পনার মতো যে উনি গিয়েছেন নিয়ে আসবেন, ব্যাপারটা এরকম না। আর এই ওনার যাওয়াটা তো একটা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকে উদ্দেশ্য করে, কিন্তু একই সাথে তিনি হুম। আগের দিন গিয়ে যে দেখা করছেন, এই দেখাটা কেন করছেন বা কি, এটার তো কোনো উপযুক্ত ব্যাখ্যা নাই। তারা মিটিং করছেন, এখন এই মিটিং এ কি কি আলোচিত হলো এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এটা নিয়ে মন্তব্য করতে পারতাম। তবে এই মিটিংটি একটি অসম বৈঠক, এই কারণে অসম বৈঠক যে পদের দিক থেকে সমান হলেও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে অজিত দোভালের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা। বা বা তার যে কর্মজীবন আছে, তার তুলনায় খলিল সাহেবের বিষয়টি তো অত মানে লম্বা না। উনি মূলত সিভিল ব্যুরোক্র্যাট ছিলেন, এবং উনি যে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন এটা উনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ বুঝি নাই। তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অভিজ্ঞতার দিক থেকে অসম বৈঠক, ক্ষমতার দিক থেকে অসম বৈঠক। ওইখানে দুবাল সাহেব যে ক্ষমতা এনজয় করেন সেই ক্ষমতা আমার ধারণা এইখানে আমাদের উপদেষ্টা এনজয় করেন না। ফলে আমরা ঠিক বলতে পারি না যে কি নিয়ে আলাপ হচ্ছে। তবে এই আলাপের ফলাফল আমরা উপলব্ধি করতে পারবো কিছুদিনের মধ্যেই। কেননা নিশ্চয়ই আলাপে তো কোনো সিদ্ধান্ত হবে বা ঐক্য হবে অথবা মতের অমিল হবে। ফলে যেটাই ঘটুক না কেন এটার একটা ফলাফল নিশ্চয়ই দৃশ্যমান হবে আগামীতে আমাদের সরকারের আচরণ এবং ভারতীয় সরকারের আচরণের মধ্যে দিয়ে। জি। আহ, কিন্তু এই বিচারটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে আমরা দেখলাম জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন, অথবা ধরেন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের যে রিয়াকশন গুলো, এই রিয়াকশন গুলো কিন্তু একটা জায়গায় কমন ছিল। একটা তেমনি কমন ছিল এই মৃত্যুদণ্ডের ব্যাপারে, তাদের তো ওই দেশগুলোর যে এক ধরনের নীতি আছে সেটা তো একটা ছিলই, ওটা কিন্তু আমি বাদও রাখি। আরেকটা জিনিস কমন ছিল, সেটা হলো যে এই মামলার পরিচালন প্রক্রিয়াটা, পরিচালন যে প্রক্রিয়া, এটা নিয়ে তারা মানে কিছুটা আপত্তি করেছে এবং বলেছে যে এটা একটু মানে আপনার দৃষ্টিকটু ভাবে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে। তো এই বিষয়টা কি আপনি মানে কেমন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? পৃথিবীর বহু দেশে এখন ক্যাপিটাল পানিশমেন্ট রহিত, যে কারণে মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ করে, বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক না, অন্য সর্বোচ্চ শাস্তি দিতে বলে। তো এটা তো তারা বলবেনি, এটাও তাদের নিয়মিত প্রতিবাদ বা নিয়মিত জি। মন্তব্যের অংশ। যে কোনোখানে যে কেউ ক্যাপিটাল পানিশমেন্ট পেলেই তারা যদি মন্তব্য করেন তাহলে প্রথমে বলেন যে এইটা ঠিক না। আর এরপরে তারা যেটা বলেন সেটা হচ্ছে যে তারা প্রসেসটাকে পরীক্ষা করেন। কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে, তারা একটা প্রোটোকল তৈরি করেছেন যে প্রোটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন। তো সেখানে একটি বড় বিষয় হচ্ছে প্রোটোকল রক্ষিত হলো কিনা। সেই প্রোটোকলে বিচারক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময়, বিচারের পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান,
বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব, এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন। তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করেছেন বলে আমার ধারণা। পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে, আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না। আমাদের দেশে কিন্তু আমাদের প্রথমত যে কোনো বিচারকে আমরা খুব একটা যে আস্থার সঙ্গে দেখি, ব্যাপারটা সেরকম না। আপনি দেখবেন যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে। ফলে আমাদের এখানে এটা যেমন একটা প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের দেশে আমরা শাস্তিমূলক বিচারকে সবসময় ন্যায় বিচার বলে মনে করি। আমাদের এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শাস্তি আমরা প্রত্যাশা করি যে কোনো বিচারে, এবং শাস্তি যত ভয়ঙ্কর হয় আমরা মনে করি বিচার তত কঠোর হয়েছে। পশ্চিমাদের সঙ্গে এখানে আমাদের একটা তফাৎ আছে। পশ্চিমারা মনে করে যে শাস্তি অ্যাপ্রোপ্রিয়েট এবং শাস্তি একটা কারেকশনাল মেজার। তারা মনে করেন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কারেক্টেড হবে। আর আমাদের এখানে মনে করা হয় যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কারেকশনের কোনো সুযোগ নাই, তার ভালো করে শাস্তি দিয়ে সোজা করতে হবে। তো এইটা আসলে সাংস্কৃতিক পার্থক্য। এবং সাংস্কৃতিক পার্থক্যটার কারণ কি জানেন? আমরা ঔপনিবেশিক শাসনে মধ্যে আমাদের আইন তৈরি হয়েছে। আমাদের এইখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে শাস্তি দিতে চাইতো বা আমাদেরকে সোজাই করতে চাইতো। যে কারণে আমাদের আইনগুলি তাদের দেশে প্রচলিত আইনের মতো হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি নিবর্তনমূলক এবং অধিকারহীন, যেটা তাদের দেশে অধিকার যুক্ত আর কি। তো এইসব কারণে পশ্চিমারা এখন তাদের স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে বিচার করে, যে স্ট্যান্ডার্ডটা আবার তারাই সেট করে দিয়ে গিয়েছিল। যেমন এই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু তাদেরই সেট করা, আমাদের এখানে সেট করা না। আমাদের দেশে এই পশ্চিমারা আসার আগে মৃত্যুদণ্ডের বিধান ছিল শিরচ্ছেদ, অথবা আহ একটা দেয়ালের মধ্যে ঘর তুলে আটকে দেওয়া হইতো, জীবন্ত পুঁতে ফেলা হইতো, অথবা আমাদের এখানে শুলে চড়ানো হইতো। আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ফাঁসি দিয়েছে মুঘলরা, এইটা নাই। মানে এই এই কথাটা নাই যে মুঘলরা ফাঁসির শাস্তি দিয়েছে। মুঘলদের শাস্তি ভিন্ন ছিল। তো এখন এই যে শাস্তির প্রকার ভেদটাও কিন্তু আমাদের এখানে পশ্চিমারাই করেছে। আবার পশ্চিমারাই এখন তাদের প্রসেস অনুযায়ী এটাকে বিচার করে। বলে আমি এগুলাকে খুব একটা ভালো মন্দ দৃষ্টিতে দেখি না। তাহাদের কথা তাহারা বলে, আমাদের কাজ আমরা করি, ব্যাপারটা বহুদিন থেকে এইরকম। তো তাহারা তাহাদের মতো বলিয়া যায়, আমরা শুনলে শুনি, না শুনলে শুনি না। তবে এইটা ঠিক যে এটার সঙ্গে বাংলাদেশের যে সভ্য হওয়ার একটা ব্যাপার আছে না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না, আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে সভ্য হলাম। আসলে জুলাই সনদের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা হবে না। আমাদের সভ্যতা হবে যখন আমরা প্রকৃতই পৃথিবীর মানদণ্ডে যে সভ্য দেশগুলি আছে সেই সভ্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সভ্যতা দেখাতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সভ্য হতে এখনো বাকি আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করেছে। বেশ কয়েকটা পার্টি গিয়েছিল, বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, রিপাবলিকান পার্টি, বাসদ, মার্ক্সবাদী এরা গিয়েছিল। সেখানে বিএনপির পক্ষ থেকে একটা খুবই মানে মৌলিক একটা দাবি করা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে নির্বাচনে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকেই রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাব দিয়েছে। তো এটা কি আপনার কাছে অবাস্তব মনে হয়, নাকি এটা মানে করা সম্ভব বলে মনে হয়? এটা ঠিক অবাস্তব না, এটা বাস্তব। কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে যে তাতে হয়তো নির্বাচন কমিশন ওই সময় যদি সবাই রিটার্নিং অফিসার হিসেবে ব্যস্ত থাকেন, তাহলে কমিশনের রেগুলার কাজ কারা করবেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এই প্রস্তাবটার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকে পাওয়া নানান ধরনের সূত্র থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের অফিসার, তারপরে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, তারপরে কিছু ব্যাংকার, কিছু সরকারি কর্মকর্তা, এদেরকে নিযুক্ত করার কথা ভেবেছেন, যেখানে অভিযোগ আছে যে তারা কেউ কেউ বিগত সরকারের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার বিএনপির সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়টাকে এড়ানোর জন্যই মনে হয় তারা এই সংখ্যাটাকে ছোট করে নির্বাচন কমিশনের ডিরেক্ট কর্তৃত্বে থাকা লোকদেরকে ব্যবহার করতে বলেছেন। এটা মূলত নির্বাচনের আগে নির্বাচনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা রক্ষার জন্য বিএনপির একটা প্রক্রিয়া আর কি। তবে আমি মনে করি নির্বাচন কমিশন চাইলে নিরপেক্ষ ব্যক্তিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারেন। এমন নয় যে নিজেদের কর্মকর্তাই দিতে হবে, কিন্তু নিরপেক্ষতার যাচাই বাছাইটা ভালো হলে আমার মনে হয় ভালো হয়। কারণ এখন রিটার্নিং কর্মকর্তা তো সব জায়গায় হয় ডিসি, আমরা যেটা দেখেছি। হ্যাঁ, ওই যে ডিসিদের নিয়ে একটা আপত্তি আছে, কেন ডিসি নিয়োগে বাণিজ্য হয়েছিল, এটা একটা অভিযোগ আছে। এই যে হুম। এই সরকারের বিভিন্ন নিয়োগ নিয়েও আপত্তি আছে যে তারা মেধা বা যোগ্যতা বা নিরপেক্ষতা বিচার না করে দোসরের সঙ্গে সম্পৃক্ততা
এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ততা অথবা ক্ষেত্র বিশেষে টাকা লেনদেনের অভিযোগ আছে। ফলে এইসব ক্ষেত্রে আসলে আমার মনে হয় বিএনপি একটু শঙ্কিত হয়ে উঠেছে যে এদেরকে ডিসি এসপি দেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া বা সরাসরি সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো বিএনপি একটু সন্দিহান হয়ে উঠেছে আর কি। এটাকে আমি নেগেটিভ বা পজিটিভ কোনোভাবেই দেখি না। আমি মনে করি যে নির্বাচনের আগে দলগুলি বিভিন্নভাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। বিএনপির এটা একটা প্রক্রিয়া আর কি। বিএনপি চাইছে যে যাতে কোনোভাবেই তাদের উপযুক্ত ক্যান্ডিডেটের মনোনয়ন বাতিল না হয় আর কি। এখানে আরেকটা কথা, আমি আমি যেটা আমি পার্সোনালি যেটা মনে করি আর কি, এটা আপনার সঙ্গে একটু শেয়ার করি। এটা হলো যে এই যে সরকার এখন নির্বাচনের আগে সব জেলার ডিসিবিলিটি পরিবর্তন করতেছে, অলরেডি শুনলাম যে 50টা 52 জন পরিবর্তন হয়েও গেছে। তো এটা তো এই সরকার না করলেও পারে, কারণ আমরা জানি যে ইলেকশন কমিশন যখন শিডিউল ঘোষণা করবে তখন থেকে তো পুরো প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে। তো ওই সময় ইলেকশন কমিশনই তাদের নিজস্ব বিবেচনায় নতুন করে সবাইকে পরিবর্তন করলেই পারে। তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে বিএনপি অমুকে বিএনপি, তুমুকে আওয়ামী লীগ, তুমুকে জামাত, তুমুকে এনসিপি, এই সমস্ত অভিযোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। এটা আপনি কি মনে করেন? যারা তাস খেলে তারা জানে যে তাস খেলা যদি আপনি বারবার কার্ড শাফল করেন তাহলে প্রথমে যে অবস্থা ছিল কার্ড সেই অবস্থা আবার ফেরত যায়। তো এই নির্বাচন কমিশনের আগে একবার নেড়ে চেড়ে দিল যাতে নির্বাচন কমিশন আবার নাড়লে আগের অবস্থায় ফিরে যায়। এটা একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বিএনপি সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাদেরকে বলেছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করেন, অন্তর্বর্তী সরকার না থাকেন। এর মানে কি? এর মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ না, এই কথাটা বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। তো সেই কারণে আমার মনে হয় যে এরাও খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা খুব নিরপেক্ষ। এই অন্তর্বর্তী সরকারের আসলে এখন আর এটা কোনো সুযোগ নাই। এই অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না এটা তারা বেশ ভালোভাবে প্রমাণ করেছেন। ফলে এখন তারা যাই করেন না কেন এইটা বরং তাদের এই অনিরপেক্ষতার যে চেহারা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবেই মোচন তো করবেই না। উল্টা এটা একটা ডেসপারেশন শো করবে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আমি কলা খাই না, ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। কারণ আমরা দেখেছি তারা কিভাবে দল বিভিন্ন পছন্দের দল এবং ব্যক্তিকে তারা প্রিভিলেজ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ক্ষেত্র বিশেষে তার আশকারা দিয়েছেন। আশকারা শব্দটা আমি ব্যবহার করলাম আর কি। হুম, হুম, হুম। তাহলে এটা কি তাহলে নির্বাচনের নিরপেক্ষতাকে এই সরকার তাহলে বজায় রাখতে পারবে আলটিমেটলি? আপনার কি মনে দেখেন হয় এই আপনি? সরকারের নিরপেক্ষতার জায়গাতে বেশ কিছু প্রশ্ন তখনই তৈরি হয়েছে যখন সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন। তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত? উনি কি হঠাৎ সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন আর বিকালে বের হয়ে গিয়েছেন? মোটেও না। এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল, এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা। তিনি কি বিযুক্ত থেকে এটা হয়েছিল? তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি। এটা অস্বীকার করতে পারা যাবে না। তাইলে শপথ ভঙ্গ করেছে না? আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে থেকে বাইরে রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেইটা তৈরির প্রক্রিয়া আপনি মানসিক সমর্থন, বুদ্ধিবৃত্তিক সমর্থন কেন দিবেন? এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে এই সরকারের আরেক উপদেষ্টা বলেছেন আমি নির্বাচন করব। উনি নির্বাচন করবে মানে উনি 2 দিন পরে অনিরপেক্ষ হয়ে যাবে, কোনো না কোনো দলের টিকিট নিবে। তো যেই দলের টিকিট উনি নিবে উনি কি সেই দলের সঙ্গে যুক্ত না? আমরা কিন্তু এর আগে দেখেছি ওই দলের সঙ্গে উনি নাস্তা খান, উনি কেক খান, পেস্ট্রি খান, ছাগল খান, হাঁসের মাংস খান, তো বিভিন্ন খাওয়া দাওয়া করেন। তো তাইলে উনি এখন যে কাজগুলি করছেন সেটা কি ওনার যে দলে উনি যোগ দিবেন সেই দলের বিপক্ষে কিছু করছেন? সেই দলের স্বার্থহানি হয় এমন কোন সিদ্ধান্ত তিনি নিচ্ছেন? নিচ্ছেন না। তো না নেওয়া মানেই তো হচ্ছে উনি কোন একটি দলের দিকে তার এক ধরনের মায়া মমতা আছে, তাইলে এটা আরেকটা ঘটনা। এবং এর বাইরে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি যে তারা নানাভাবে এক ধরনের পক্ষপাত তারা প্রদর্শন করেছেন। আমি অযথা নাম বলতে চাই না। আমি এখানেও কিন্তু দেখেন কারো নাম বলি নাই। এখন কেউ যদি এখানে নিজেকে ভেবে নেন ভেবে নিতে পারেন, কিন্তু এই সরকারের নিরপেক্ষতা বিভিন্ন জায়গাতে তারা কাজের মাধ্যমেই আহ প্রশ্নবিদ্ধ করেছেন। জি, আমি এখন একটা শেষ প্রসঙ্গে আসছি। এটা হয়তো অতটুকু রাজনৈতিক নয় কিন্তু বেশ আলোচিত। আলোচিত এই কারণে আজকে আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে সারা দেশে মোবাইল দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তার একটা ধর্মঘটে গিয়েছে এবং এটা মূল ইস্যুটা তৈরি হয়েছে ওই NEIR, এটা বাস্তবায়নকে কেন্দ্র করে। তার মানে মোবাইলগুলিকে
তারা রেজিস্ট্রেশন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো 16 তারিখের পর থেকে আগামী মাসে তারপর সব বন্ধ হয়ে যাবে। ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব এই মানে অভিনব পদ্ধতিটা নিয়েছেন, হয়তো এটা ভালো পদ্ধতি হবে, কিন্তু এটা বাস্তবায়ন করতে যে যে ঘটনাগুলো কালকে রাতে ঘটেছে বলে আমরা শুনেছি, যে একজন সাংবাদিককে মধ্যরাতে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে ডিবি, তারপরে 12 ঘন্টা আটকে রেখেছে, আরো একজনকে জেলে নিয়ে গেছে, এই যে বিষয়গুলো, এই বিষয়টা কেমন, আর এই বিষয়টাকে বাস্তবায়ন করতে যে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যে প্রক্রিয়াগুলো আমরা দেখছি, এটাই বা কেমন? তার আগে আমি শুধু আরেকটা বিষয় বলি যে এনসিপি দাবি জানিয়েছে যে পোস্টারে পিছনের দিকে কারো ছবি ব্যবহার করা যাবে না। কারো ছবি ব্যবহার না করলে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই, এই জন্য যে ছবি আসলে বিজয় নিশ্চিত করে না। ছবি এক জি। ধরনের সম্মান, বলা যে আমি আসলে কার রাজনীতিকে বা কাদের রাজনীতিকে আমি প্রমোট করছি, এবং নিজের দলের অতি জনপ্রিয় ব্যক্তি যারা, তাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করা। তো এইটা হুম। যদি তারা বন্ধ করতে চান, এই দাবি তারা করতেই পারেন। কিন্তু আমি সেক্ষেত্রে দাবি মানে বলতে চাই যে তাহলে কি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এদের নাম বা ছবি ব্যবহার করাও কি তারা বন্ধ করে দিবেন? কিংবা যে কোনো ধরনের ছবি ব্যবহার করা বন্ধ করে দিবেন? একটা দল কি তার প্রতিষ্ঠাতার ছবি ব্যবহার করতে পারবে না কোথাও? এই প্রশ্নগুলি কিন্তু আসবে। ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে নয়া নয়া দাবি দাওয়া উত্থাপন করা হচ্ছে এইরকম, যে এই দাবি দাওয়াগুলি আসলে ইলেকশনকে বন্ধ করা বা অহেতুক জটিলতা তৈরি করার জন্য এক ধরনের আমি বলবো যে আবদার আর কি। তো এইগুলি যদি চলতে থাকে, আমার মনে হয় যে আসলে আহ বৃহৎ দল হিসেবে বিএনপিকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আহ আপনি মানে এই মজার ব্যাপারটা আপনি লক্ষ্য করেন, একদিকে তারা আহ বিভিন্ন বাদের অবসান চায়, আরেকদিকে তারা আরেকটি বৃহৎ দলের নেতা নেত্রীর ছবি পিছনে ছাপা যাবে না সেইখানে তারা বাধা চায়। আবার নিজেদের বেলায় কি তারা কি তাহলে তাদের তারা যাদের নাম ব্যবহার করেন সেই নামগুলি কি তারা ব্যবহার করা বন্ধ করে দিবেন? অথবা ছবি বন্ধ করলেন, নেতা নেত্রীর নামে স্লোগান দেওয়া কি বন্ধ হবে? ফলে এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু নির্বাচন কমিশনের বা ভালো করে এগুলা পরিষ্কার করা উচিত। না হলে প্রতিদিন এরকম দাবি দেওয়া আসতে থাকবে, এবং এরপরে আসবে যে আপনি প্রতীক, কত বড় প্রতীক ব্যবহার করতে পারবেন। কেননা শাপলা ফুল ছোট, ধানের শীষ একটু বড়, আর মনে করেন লাঙ্গল আরো বড়, তারপরে মনে করেন গরু মনে করেন বিরাট। হ্যাঁ, গরুর তো গাড়ি। হ্যাঁ, এখন গরুর গাড়ি বিরাট, এখন গরুর গাড়িকে ছোট বানাইতে হবে অথবা শাপলা ফুলকে বড় বানাইতে হবে, এরকম আপত্তি আসে পড়তে পারে আর কি। তো এইটাকে আপনি কি করবেন? অথবা এরকম আসতে পারে যে 6 ফুট দীর্ঘ কোনো প্রার্থী দেওয়া যাবে না, 5 ফুট 6 ইঞ্চির ভিতরে রাখতে হবে, কারণ বাংলাদেশের এভারেজ উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। মানে এইসব দাবি দেওয়া না খুব হাস্যকর। এইবার আসেন আমি পরের ইয়েটাতে যাই, জি, জি, জি। পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন, যেহেতু সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়, সরকার সেই মোবাইল ফোন বা হ্যান্ডসেট গুলিকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য এবং নিরাপত্তাজনিত কারণেও আইএমইআই নম্বর দিয়ে এটাকে ন্যাশনাল একটা রেজিস্ট্রির আন্ডারে আনতে চেয়েছে, যে প্রতিটি আমদানিকৃত ফোনের একটা ওয়েবসাইট থাকবে এবং সেইখানে বা একটা একটা তুলনা করার জায়গা থাকবে। আপনি ফোনটা ব্যবহার করতে শুরু করলেই রেজিস্টার্ড হ্যান্ডসেট না হলে সে মানে এক ধরনের বাধাপ্রাপ্ত হবে। এটাকে ট্যাক্স দিয়ে রেজিস্টার করাতে হবে। এখন এইটা একদিকে যেমন ঠিক, আরেকদিকে কিন্তু বাংলাদেশের যে মোবাইল ব্যবসা, এই ব্যবসাতে অধিক দামি সেটগুলি অধিকাংশ ক্ষেত্রে আমদানি হয়ে আসে না, এবং বাংলাদেশে অধিক দামি সেটগুলি তৈরি হয় না। যার ফলে মানুষ কি করে, অধিক দামি সেটগুলি বিদেশ থেকে হাতে হাতে নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রে এটা চোরাই পথেও ঢুকে থাকে। এখন এটাকে বন্ধ করার জন্য এই প্রক্রিয়াটা একদিকে যেমন ভালো, আরেক দিকে এই প্রক্রিয়া একটা অসুবিধাও আছে। আমাদের দেশে যে মোবাইল বিক্রয় শিল্পটা তৈরি হয়েছে, এইখানে বিরাট সংখ্যক স্মার্টফোন বিক্রি হয়ে থাকে মূলত হাতে করে আনা সেট, এবং এখানে অনেক ব্যবসায়ী আছেন, লোকজন আছেন যারা জড়িত। আমার মনে হয় এদের সঙ্গে আলোচনা করে স্টেপ বাই স্টেপ এই কাজটা করলে পরে ভালো হতো, অথবা এই বিষয়টিকে রেগুলারাইজ করার জন্য বিক্রির সময় একটি কর পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা রাখলে হয়তো এটা ঠিক হয়ে যেত। মানে হাতে করে সেট আসলেও যিনি বেচবেন তিনি এটা ডিক্লারেশন দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কর উনি পরিশোধ করে দিবেন। তাহলে আমার মনে হয় ভালো হতো। কেননা বাংলাদেশে কিন্তু আইফোন অধিকাংশই হাতে হাতে আসে। তারপরে হুম। স্যামসাং এর যে বড় বড় সেট গুলি আছে যেগুলো অনেক দাম, এগুলো হাতে করে আসে, কারণ কর দিতে গেলে এগুলোর উপর অনেক কর হয়। আর এগুলো আবার আমাদের এখানে সংযোজিত হয় না, এই হাই এন্ড সেট গুলো আমাদের এখানে সংযোজিত হয় না। একটা জিনিস আমি ফলে যে বলি কোনো ভাবে এগুলো বাইরে থেকে তুষার আসবে। ভাই,
এখানে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। এই যেমন ধরেন কেউ একজনকে গিফট করলো। এখন এরকম কিন্তু অনেক ঝামেলা হয়। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা, অবশ্যই একটু অপ্রাসঙ্গিক, অনেক আগের একটা অভিজ্ঞতার কথা বলি আমি। আমাকে একবার একজন একটা আপনার এই স্যুট পিস উপহার দিয়েছিল। তো আমি এটা খুব বিপদে পড়ে গেছিলাম। কারণ আমি বললাম যে স্যুট পিস এর যত দাম, এটা বানাতে তার চেয়ে বেশি টাকা লাগবে। তো এটাতে আমি কি করে বানাবো? এখন যদি এমন হয় যে কেউ একজন আমাকে একটা গিফট করলো, আর গিফট করলে পরে ওটার যে কর হবে, আমি যে কর দিতে চাই, সেই কর দিতে গেলে তো আমার অলরেডি একটা মোবাইল আছে, আর একটা মোবাইল আমাকে একজন গিফট করছে শখ করে, বিদেশ থেকে আসছে আমার জন্য নিয়ে আসছে। এখন ওটা যদি আমি কর দিতে যাই, দেখা যাবে যে এটার জন্য অনেক টাকা আমাকে খরচ করতে হবে। এটা আমার জন্য একটা বাড়তি পেইন হতে পারে কিন্তু। মানে এই জিনিসটা একটু বিবেচনায় রাখতে এবং রাখি। আরেক, হ্যাঁ হতে পারে। আরেকটা কাজ হচ্ছে যে এই যে অতি দামি সেট, এগুলো আসলে কি পরিমাণ বাংলাদেশে ব্যবহৃত হয় এটার একটা সংখ্যা নিশ্চয়ই আছে। ফলে এই অতি জি। দামি সেট গুলার ক্ষেত্রে মূল্যের ভিত্তিতে কর সেট না করে আমার মনে হয় এককালীন একটা কর ধরে দিলে ভালো হয়। রাইট যেমন ভিডিও রাইট। ক্যামেরার ক্ষেত্রে 15,000 টাকা একটা কর ধরা আছে। এরকম কিছু কিছু ক্ষেত্রে কনসোলিডেটেড কর ধরা আছে, দাম যাই হোক কর এত হবে। তা আমার জি। মনে হয় 5,000 বা 10,000 টাকা একটা কর ধার্য করে দিলে তাহলে যে কেউই জি। 5,000 টাকা, কারণ 2 লাখ টাকার দাম সেটের, তো উনি 5,000 টাকা কর দিবে বা 10,000 টাকা কর দিবে। এরকম একটা সিস্টেম করে দিলে ভালো হয়। আরেকটা হচ্ছে অনেকে হাতে করে সেট আনেন, বলা হয়েছে একটা সেট আনতে পারবেন। এখন ওই একটা সেট তো কর ছাড়া রেজিস্ট্রেশন হবে, সেটা নিশ্চয়ই কোনো একটা সিস্টেম টিস্টেম বার হবে। কিন্তু যেটাই হোক, আমার মনে হয় একটা সেট সঠিক না। একজন ব্যক্তি যদি বহুদিন বিদেশে থাকেন অথবা বেশ কিছুদিনের জন্য বিদেশে গিয়ে হাতে করে একটা সেট আনেন, এমন হতে পারে যে তার অ্যাডাল্ট বাচ্চা আছে, একটা বউ আছে, তো ওনার অন্তত 2টা সেট আনতে দেওয়া উচিত। আমি মনে করি না যে একটা সেট এটা কম হয়ে যায়। আচ্ছা, আর এই উনি যে নিজে যদি একটা রাতের নিজের বেলায় যে জন্য নতুন ধরে কিনেন, না, এটাই কি বলবেন? উনি নিজে যদি একটা নতুন কিনেন তাহলে স্ত্রীর জন্য একটা কিনতে চাইতে পারেন। তাহলে উনি হ্যাঁ, একটা কিনলেন, তাহলে 2টা নতুন হয়ে গেল তো। তাহলে উনি 2টা নতুন সেট হ্যাঁ। নিয়ে ঢুকবেন কিভাবে? তো এই জন্য আমার মনে হয় অন্তত 2টা থাকা ভালো। আর ওই রাতের বেলায় যে ধরে আনার ব্যাপারটা, ওটার সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, এই জিনিসটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস। এগুলো হচ্ছে ক্ষমতার প্রদর্শনী। মানুষ যদি হুম। প্রতিবাদ করতে চায় করুক না। এই মোবাইলওয়ালারা প্রতিবাদ করে মানে কি করবে আসলে? ধরেন বিরাট প্রতিবাদ করলো, মোবাইল ফোন বন্ধ রাখলো, বেচলো না, মেরামত করলো না, ধরেন এর চেয়ে বেশি কি করবে আসলে? এত সহজে যদি আমরা শক্তি প্রয়োগ করতে শুরু করি এবং আমরা প্রশাসনিক শক্তি দেখাতে শুরু করি, আমার মনে হয় সেইটা যারা এটা প্রয়োগ করেন তাদের অধৈর্য এবং তাদের এক ধরনের ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষাকে প্রমাণিত করে। এবং এই যে আইনটাতে উনি করে যাচ্ছেন, ধরেন নির্বাচিত সরকার এসে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারে, কালকে দিতে পারে হুম। না। তো এই মাত্র 2-3 হুম। মাসের জন্য এই বাহাদুরি না করাটাই মনে হয় আমার মনে হয় ভালো। তার মধ্যে উনি একজন বিদেশি নাগরিক, ওনার দেশে তো এই জিনিসই নাই। মোবাইল ফোন নিয়ে ওরা মাথা ঘামায় এইভাবে আমাদের মতো? কে কোনটা কোন দেশ থেকে আনলো, কোথা থেকে ঢুকলো, কোথা থেকে গেল না। উনি নিয়ে যে দেশে থাকেন অন্তত ওই দেশের নিয়মগুলো এখানে একটু চালু করে দিলেই তো পারে, কিন্তু সেটা তো করছে না। তো এই জন্য আমি মনে করি যে এগুলা আসলে ক্ষমতার নগ্ন প্রদর্শনী। ক্ষমতা চিরকালই প্রদর্শন করে নগ্নতায়। আপনি নিশ্চয়ই সেই গল্পটা জানেন যে রাজার একটি অদৃশ্য কাপড় সেলাই করলো জি। তার চামচারা। রাজা হাটে নগ্ন, একটা শিশু বলে বসলো, এ কি রাজা, তুমি তো নগ্ন। এর আগে পর্যন্ত কেউ বলে নাই যে রাজা নগ্ন। তো ক্ষমতার এই নগ্নতা চিরকালই প্রদর্শিত হতে থাকে। আমাদের জি। মতো দুই একজন শিশু সুলভ ব্যক্তি হঠাৎ বলে উঠে যে রাজা তুমি তো নগ্ন। আমাদের এই শিশু সুলভ বিষয়টিকে ক্ষমার দৃষ্টিতে দেখাই ভালো। আমরা শিশু, আমরা বুঝি না। শিশু আর উন্মাদ ছাড়া তো কেউ নিরপেক্ষ হতে পারে না। তো এই জন্য আমরা হয় শিশু নইলে উন্মাদ, এবং এই উন্মাদ শিশু আমরা কথাবার্তা বলি, এইটা এইভাবে দেখাই ভালো। কিন্তু এই যে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, সে এমনকি একটি বড় আহ কোন পত্রিকার সম্পাদকও না, এই পত্রিকাটা মৃতপ্রায়, এটার রাইট। অনলাইনও মৃতপ্রায়। ফলে এই জিনিসটা করে আর রাতের তুলে নিয়ে যাওয়ার কি আছে? দিনের বেলা নিলেই তো হইতো, মানে রাতের 12টায় নিতে হবে মানে। এগুলি আসলে আমার কাছে মনে হয় যে এগুলো এক ধরনের ভীতি প্রদর্শন, ঠিক না আর কি জি। এগুলো করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার গুরুদণ্ড হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট, তার ফাঁসি হয়েছে। এখন এই যে রায় ঘোষণা হলো, এই রায় ঘোষণার ফলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতির পরিণতি কি হবে, বিএনপি রাজনীতির পরিণতি কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে ক্ষমতায় আছেন তার ক্ষমতার ভবিষ্যৎ কি?
এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আওয়ামী লীগের কথা বলে নিই। একেবারে আপনি যদি কিছু নাও ধরেন, তবু আওয়ামী লীগের রাজনীতিতে এটা একটা বিরাট নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে। এর কারণ হলো যে আমাদের দেশ শান্তিপ্রিয় মানুষ, এবং আমাদের দেশের যে কোনো একটা মানুষের বিরুদ্ধে যখন একটা সাধারণত থানায় জিডি এন্ট্রি হয়, কিংবা ধরুন যে কোনো একটা মামলা মোকদ্দমা হয়, সেই মানুষটির উপরে এবং তার পরিবারের উপরে এক ধরনের মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয় এবং এক ধরনের চাপ এবং তাপ তৈরি হয়। তো সেক্ষেত্রে দলীয় সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, মানে যে সকল উপাধি আওয়ামী লীগ শেখ হাসিনাকে দিচ্ছে, সে সকল উপাধির উপরে এই মৃত্যুদণ্ডের যে রায়, এটি একটা কুঠারাঘাত। আগামীতে যদি এটি অ্যাপিলেট ডিভিশনে বা কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, কোনো রাজনৈতিক পট পরিবর্তনে যদি এই যাকে বলা রায় চলেও যায়, কিন্তু এর বেদনা আওয়ামী লীগকে কিয়ামত পর্যন্ত তাড়া করতে থাকবে। ধরুন সেই বাসন্তীর জাল পড়া ছবি, মিথ্যা বানোয়াট, কিংবা শেখ কামালের ব্যাংক ডাকাতি, মিথ্যা বানোয়াট, কিংবা ৭৪-এর দুর্ভিক্ষ, যা ঘটেছিল তার কয়েক গুণ প্রচার করা হয়েছিল, কিংবা ধরুন বাকশাল, যে শাসন ব্যবস্থা শুরু করা হয়নি, নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এই দায়গুলো আওয়ামী লীগ এড়াতে পারেনি। আবার ধরুন এই যে বিএনপির বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা, হাওয়া ভবন, তারপর হাওয়া ভবনের পর যদি আপনি ধরেন খাম্বা, মিস্টার 10%, এই জিনিসগুলো যখনই আপনি কোনো বিএনপি নেতাদের সামনে বলেন, উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে দেখবেন তারা মন খারাপ করে ফেলেছে। অর্থাৎ যে কোনো খারাপ জিনিস এগুলো মানুষ হজম করতে পারে না। তো সেই অর্থে আওয়ামী লীগের অতীতের যে সকল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোর সঙ্গে বিনা ভোটে নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, আমিডামি নির্বাচন, এই কথাগুলো যখনই আপনার বলা হবে, সঙ্গে সঙ্গে নাম চলে আসবে যে আওয়ামী লীগ। আবার ধরুন ইতিপূর্বে যারা আসছে, এইভাবে কোনো ট্রাইব্যুনাল থেকে কোনো রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে আমাদের দেশে কখনো মৃত্যুদণ্ড দেয়া হয়নি। সেক্ষেত্রে শেখ হাসিনার দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, এটি প্রথম ঘটল। কাজেই তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, আগামীতে যত বেশি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হবে, গণতন্ত্রের বাতাস প্রবাহিত হবে, এই জিনিসগুলো বন্ধ হবে না। বরং প্রকাশ্য রাজপথে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, যদি আওয়ামী লীগ আবার স্বৈরাচারী হয়, আবার ফ্যাসিবাদ চালু করে, আর একটা হিটলার হয়ে ফিরে আসে, আরও একটি মুসলিনি হয়ে ফিরে আসে, এবং আইন করে যদি বলে যে শেখ হাসিনার ফাঁসি হয়েছিল, এই কথা যদি বলো কিংবা চিন্তা করো, আমাদের কাছে মেশিন আছে, রোবোটিক মেশিন আছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা এআই জেনারেট মেশিন সেট আপ করে দেব, যেন ওই এলাকার মানুষ কি চিন্তা করে তা আমাদের সেই এআই জেনারেট করা মেশিন রিড করতে পারবে। ফলে ঘুমের সময়, খাওয়ার সময়, বসার সময় যদি তোমরা কেউ একবার চিন্তা করো যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছিল, সঙ্গে সঙ্গে হিটলারের বাহিনী যেভাবে গেস্টাপো মানুষজনকে ধরে এনে একেবারে সঙ্গে সঙ্গে ফায়ার করে ফেলতো, আমরাও ঠিক সেম কাজটি করব। এইরকম যদি কঠোরতা অবলম্বন করা হয়, তবুও এই কলঙ্ক দূর করা যাবে না, এটাই বাস্তবতা। এখন শেখ হাসিনার জীবনে এই ঘটনা কেন ঘটল? তিনি কি এই কাজের জন্য উপযুক্ত? তিনি কি পাপ করেছেন, গুনাহ করেছেন, বা এটা তার প্রাপ্য ছিল? তিনি বা তার পরিবার কি অভিশপ্ত? কেন বঙ্গবন্ধুকে সপরিবারে মরতে হলো?
কেন শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশু তাকে নিহত হতে হলো? কেন শেখ কামাল, শেখ জামাল, তাদের স্ত্রী বেগম মুজিব এবং শেখ পরিবারের অন্যান্য সদস্য সবাইকে কেন অকাতরে প্রাণ দিতে হলো? কারণটা কি? শেখ হেলালের বাবা শেখ নাসেরকে কেন প্রাণ দিতে হলো? কারণটা কি? এটি কি প্রকৃতির লীলা খেলা? এটি কি অভিশাপ? কেন এইরকম ঘটনা বারবার ঘটছে? আবার ধরুন একই অবস্থা, এরশাদের পরিবারটা কেন নির্বংশ হয়ে গেল? ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এরশাদ নিজে সারাটা জীবন অপমানিত, লাঞ্ছিত হলেন। তার কোনো ছেলে সন্তান নেই, পুত্র সন্তান নেই। তো ছেলে সন্তান নেই, পুত্র সন্তান নেই, তিনি অনেকবার অনেককে পুত্র সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু আমরা বিশ্বাস করছি না। তার কোনো দাম্পত্য জীবন, ঘর সংসার, সুখ শান্তি সমৃদ্ধি তাকে দিল না। তার স্ত্রীদের আকাশ সমান বদনাম। কেন? তার পুরো পরিবারের মধ্যে ঠিক ওইরকম রিমার্কেবল কাউকে পাওয়া যাচ্ছে না। জি এম কাদের সাহেব আছেন, তিনি এখন যে অবস্থার মধ্যে আছেন, এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে আমি মনে করি মরে যাওয়া ভালো। বেগম রওশন এরশাদ অসুস্থ, কিভাবে আছেন আমরা জানি না। তো এই রাষ্ট্র ক্ষমতা এরশাদ সাহেবকে এই অবস্থায় কেন করল? যদি ধরেন আপনি জিয়াউর রহমান সাহেবের কথা ধরেন, এখন জিয়াউর রহমান সাহেব তো সৎ মানুষ ছিলেন, দেশ সুন্দরভাবে চালিয়েছেন, তাকে কেন নির্মমভাবে মরতে হলো? বেগম খালেদা জিয়াকে কেন জেলে যেতে হলো 1/11-এর সময়? আর এই যে শেখ হাসিনার জমানাতে তার জীবনের সমস্ত প্রাণ শক্তি কেন শেষ করে দেওয়া হলো? কেন তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে তার পিঠের হাড় ভেঙে দেওয়া হলো? কেন তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছেন না? কেন কোকেকে মরতে হলো? এই যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে কেন অভিশপ্ত হয়ে যাচ্ছে? এখানে খন্দকার মোশতাক বলেন, খালেদ মোশাররফ বলেন, মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, হাসিনা বলেন, খালেদা বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, বলেন তো কোন লোকটি রাজনীতিতে এসে কিছুদিন শাসন ক্ষমতা চালিয়ে সুস্থভাবে মরতে পেরেছেন এবং লোকজনের শ্রদ্ধা ভালোবাসায় অভিষিক্ত হতে পেরেছেন? কেন আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটছে? জাতি হিসেবে আমরা কি দুর্ভাগা, নাকি আমাদের উপরে চেপে বসা যে সকল রাজনীতিবিদ তারা দুর্ভাগা? কেন আমাদের দেশে জর্জ ওয়াশিংটন পয়দা হয় না? কেন আমাদের দেশে জন এফ কেনেডির মতো রাজনীতিবিদ আসে না, যাকে মেরে ফেলার পরেও সারা আমেরিকান জাতি এখনো তার জন্য কাঁদে? কেন আমাদের দেশে বারাক ওবামা হয় না, রোনাল্ড রিগান হয় না? কেন বারবার এই ঘটনাগুলো ঘটে? আমাদের কি উচিত নয় যে নিজেদের দিকে তাকানো? আমরা যারা সাধারণ জনগণ, নিঃসন্দেহে আমাদের মধ্যে এমন কোনো ত্রুটি আছে যে ত্রুটির কারণে বারবার এরকম ঘটনা ঘটতে থাকে। মূল প্রসঙ্গে আসি। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। এখন এর দ্বারা মানে শেখ হাসিনা রাজনীতির কি ইতি হলো? তিনি কি আবার ফিরে আসবেন ফিনিক্স পাখির মতো, আবার যাকে বলা হয় জেগে উঠবেন, আবার বাংলার মসনদে এসে তিনি শাসন ক্ষমতা পরিচালনা করবেন? নাকি তার রাজনীতি এখানেই শেষ, বাংলাদেশের মাটিতে তার কবর হবে না, দিল্লিতে বা ভারতেই তাকে মরতে হবে? আমাদের ইতিহাসে দুই ধরনের নজির রয়েছে। ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, আবার সসম্মানে দেশে ফিরে এসেছেন। কে ফিরে এসেছেন? মুঘল সম্রাট হুমায়ুন। এবং যদি শেখ হাসিনার জমানা ধরেন, কর্মকাণ্ড ধরেন, তার এই যে বাংলাদেশ থেকে চলে যাওয়া ধরেন, ভারতে তার আশ্রয় নেওয়াকে আপনি যদি তুলনা করেন, আপনি দেখবেন একেবারে মুঘল সম্রাট হুমায়ুনের যে পরাজয়, সেই পরাজয়ের সঙ্গে তার পারস্যে পালিয়ে যাওয়া, পারস্যের রাজদরবারে আশ্রয় নেওয়া এবং পরবর্তীতে আবার সেই পারস্য সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে
দিল্লির সিংহাসন উদ্ধার করা আপনি মিলাতে পারবেন যে এটা হওয়া সম্ভব। আবার এমনও হতে পারে রেজা শাহ পাহলভীর মতো, তিনি ক্ষমতাচ্যুত হলেন, সারা দুনিয়া তার জন্য বন্ধ হয়ে গেল, তার বন্ধু বান্ধব কেউ তাকে আশ্রয় দিল না। তো সেক্ষেত্রে তিনি একটা হোটেলে, ইটালির একটা হোটেলে না মধ্যপ্রাচ্যের কোনো একটা হোটেলে যেন খুব নির্মম নিষ্ঠুরভাবে তিনি মারা গেলেন। তো এই দুটো উদাহরণের মধ্যে শেখ হাসিনার ক্ষেত্রে কোনটা ঘটতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার জীবনে হুমায়ুনের মতো, বাদশাহ হুমায়ুনের মতো ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি। কারণ হলো তিনি যাদের আশ্রয়ে আছেন তারা তাকে আশ্রয় দিয়েছে ঠিক সেই পারস্যের শাহের মতো। দ্বিতীয়ত, তিনি 1 মিনিটের জন্য বিশ্বাস এবং আস্থা হারাননি। রায়ের আগে, রায়ের পরে এবং এখন পর্যন্ত তিনি তার যে কাজকর্ম তিনি করছিলেন সেই কাজকর্মের পরিধি তিনি বাড়িয়ে দিয়েছেন। তার সঙ্গে যারা কথাবার্তা বলছেন তিনি খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন, আগের চেয়ে আরও বেশি ব্যস্ত এবং আগের চেয়ে আরও বেশি তার যোগাযোগ তিনি বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি তার যারা নেতাকর্মী রয়েছেন দেশে দেশের বাইরে, তাদের যে তৎপরতা এই রায়ের পরে একটু থমকে যায়নি, বরং তাদের তৎপরতা আরো বহু বহু গুণে বেড়ে গেছে। তৃতীয়ত হলো শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তারা মনে করেছিলেন যে এই শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়ার ফলে তাদের একটা বিজয় হবে, নৈতিক বিজয় এবং দৃশ্যমান বিজয়। কিন্তু তারা স্থির থাকতে পারছেন না। তারা এখন নতুন করে আবার মব তৈরি করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নতুন করে জুলুম অত্যাচার শুরু করছেন। আবার অন্যদিকে আওয়ামী লীগের লোকজন সেই জুলুম অত্যাচারকে মোকাবেলা করার জন্য তারা সমস্ত ডর ভয় ত্যাগ করে অনেকটা যুদ্ধং দেহি মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এর প্রেক্ষাপটে এই গত 2 দিনের মধ্যে কতগুলো ম্যাজিক্যাল ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা দিল্লিতে গেছেন, অজিত দোভালের সাথে তার বৈঠক হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল বিদেশিদেরকে হস্তান্তর করার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা নিয়ে পুরো চট্টগ্রাম বন্দর উত্তাল হয়ে পড়েছে। ফলে শেখ হাসিনার জমানাতে দেশ বিক্রির যে ধোঁয়া তোলা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে, যে আমার কাছে এটা চাওয়া হচ্ছে, ওটা চাওয়া হচ্ছে, আমি দিচ্ছি না, সেই জিনিসটি এখন মানুষের মুখে মুখে ফিরছে। এর ফলে রাজপথ, বন্দর, রাস্তাঘাট সবকিছু আবার উত্তাল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বেশি নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের সন্দেহ বেড়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দল স্থির অবস্থাতে নেই, একে অপরকে তারা দায়ী করছে। বিএনপি জামাতকে স্পষ্ট দায়ী করছে যে তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করছে, তারা ভারতের দালালি করছে। জামাতের লোকজন বিএনপির বিরুদ্ধে অভিযোগ তারা ভারতের দালালি করছে। আবার অনেকে বলার চেষ্টা করছে যে বর্তমান সরকার সেফ এক্সিটের জন্য তলে তলে যে কি করছে কেউ বলতে পারে না। কেউ হয়তো অনেকে বলার চেষ্টা করছেন তারা ভারতের সঙ্গে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দালালি করছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভারতের দালালি করেন, সঙ্গত কারণে তাকে শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশনে আসতে হবে। তাহলে বোঝার চেষ্টা করুন যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হলো, এই রায়ের ফলে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বেসিক এবং ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন হয়নি। অধিকন্ত রাজনীতিতে যে নতুন ইস্যুগুলো তৈরি হয়েছে, যে নতুন অস্থিরতা দেখা দিয়েছে, যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যে অবিশ্বাস দেখা দিয়েছে। পুলিশ সত্যি বেকায়দায় আছে, কি করবে পুলিশ? আজকে ডিএমপি কমিশনারের একটা অসহায় উক্তি দেখছিলাম, যে বলছেন যে পুলিশ পারবে না। আবার তার বিপরীতে দেখছি যে কোন পরিস্থিতিতে পুলিশ ফায়ার করতে পারে, অর্থাৎ এখন পরিস্থিতি এমন যে ফায়ার করতে পারে। আমি একটু ভিডিওটা আপনাদেরকে শোনাই। 3টা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল।
সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর দর্শক আর বিস্তারিত শোনার দরকার নেই, যেটা বোঝা গেল এটা খুব পরিষ্কার। আচ্ছা, কেন কোন পরিস্থিতিতে এরকম পরিস্থিতি, আমি এটা আপনাদেরকে একটু একটা ভিডিওর কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন এই কথাগুলি আসছে। দেখেন, আর একটা ভিডিও দেখাই। দেখলেন? আরেকটু দেখাই, তো দেখার দরকার আছে, কারণ আমাদেরকে আমাদের জন্য শালারা এখনো বাচ্চা আছে, শালারা আর দেখালাম না। তারপরে আরেকজন দেখাতে পারতাম, দেখালাম না। এক ছাত্রী, এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেভাবে পুলিশের পেছন দিক দিয়ে টেনে ধরলো, অত হিজাব পরা, বুঝলাম না। মানে এটা তো যাক, আমি আর এটা নিয়ে বেশি কথা বলি না। এখন ব্যাপারটা হলো, পুলিশ একটা দেয়ালে পিঠ ঠেকে গেছে আসলে। আর ধরেন এখন সেনাবাহিনীর অবস্থা বুঝছেন, দেখেন সেনাবাহিনীর অবস্থাটাও দেখেন আপনি, কি করবেন মানে। আপনাদের যদি আজকে বিষয়টা এমন হইতো যে বিচারটা ঠিক হচ্ছে না, তাই প্রোটেস্ট করতেছেন, আমার মনে হয় এগুলি সবই 32 নম্বরের আশেপাশের চিত্র। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যেভাবে চাপের মধ্যে পড়ছে, পুলিশ পড়ছে, সেনাবাহিনী ধরেন সরে গেল, পুলিশের পক্ষে গুলি করা ছাড়া সম্ভব। এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি কালকে একটা ভিডিও দিলাম যে কিবরিয়া, গোলাম কিবরিয়া, পল্লবীর, যদি যাদেরকে 2 জনকে ধরা হয়েছে, ওরা যদি সত্যিকার ভালোভাবে যাচাই করে, যদি মনে হয় যে এরা ওই ফায়ার করছে 3 জনের মধ্যে এই 2 জন, ক্রস ফায়ারে দিয়ে দেন। ক্রস ফায়ার এখন থেকে স্টার্ট না করলে নতুন সরকার যেটা আসবে দেশ চালাতে পারবে না। শুধু সেটা না, আপনি নির্বাচন আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। দেখেন, এই নভেম্বর পারে ডিসেম্বরটা আসুক, জানুয়ারি, এই 2 মাসে আপনার 12টা বাজবে, বলবে যে বাবা নির্বাচন দরকার নেই, পাবলিক বলবে যে আমাদের আগে যান বাঁচান। ওই অবস্থায় চলে গেছে। এখন এই যে পুলিশের কর্মকর্তা বলছে ফায়ার, এখন তাদেরকে ওপেন করতে হবে, রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, যে কোনো মবের আইন আর কোনোভাবে হাতে তুলে নেওয়া যাবে না। পুলিশকে যদি এখন শক্তিশালী না করা শুরু করেন, আর্মি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? ও বলবে যে আমরা আমাদের জায়গায় আমরা চলে যাই, এসব পাবলিক প্লেসে কাজ করা আমাদের কাজ না। বিপদে পড়ে যাবে কিন্তু পুলিশ, রাষ্ট্র বিপদে পড়ে যাবে। ফলে এই যে বলছেন যিনি, যে পুলিশের উপর হামলা বাড়লে ঘর বাড়ি নিজেরাই পাহারা দিতে হবে, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কেন বলতেছে? আরে দেখতেছে যে অবস্থা পল্লবীতে, যে অবস্থা, তারপরে ওই হাসপাতালে, ন্যাশনাল হাসপাতালের সামনে যেভাবে গুলি করে মারতেছে, এখানে মব ঠেকানো যাচ্ছে না 32 নম্বরে। তো একদিকে গুলি করে মেরে ফেলতেছে প্রতাপ, অন্যদিকে এমন যারা মব করতেছে, যারা জুলাই আন্দোলনের সমর্থক, তাদের উপর লাঠি চালাবে, তাদেরকে অ্যারেস্ট করবে। এই ঘটনা আপনি চিন্তা করেন, ওই যে ডিসি মাসুদকে নিয়ে যেভাবে উক্তিটা করলো ছেলেটা, আরো অন্যরা, তারপরে যেভাবে মেয়েটা পুলিশের পিছন দিক দিয়ে টেনে ধরলো, এটা যদি আপনার যে কোনো হাসিনার আমলে তো হইলে কথাই নেই, এই পরের দিনই লাপাত্তা হয়ে যেত, এগুলি খোঁজ পাওয়া যেত না। অন্য যে কোনো সরকার আমলে এটা সহ্য করতো না, এটা সহ্য করার মতো এত সোজা না। আপনি এইভাবে পাবলিকলি গালাগালি করে, মানে আপনি যেন মানে এদেরকে ইয়ে করে চাকরি দিয়ে রাখছেন, আপনার দয়ায় আছে, সেটা কি? এটা তো জনগণ তাদেরকে দায়িত্ব দিছে, তা এইটাই তো হওয়া উচিত। তারা জনগণের সেবায় নিয়োজিত, কোনো মবের সেবায় নিয়োজিত না। তো এই পরিস্থিতিটা একটা ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে।
এইটা যদি পুলিশ আজকে দেখেন কতখানি হলে বলতেছে যদি পুলিশের উপর হামলা বাড়তে থাকে তাহলে ঘরবাড়ি, যাদের ঘরবাড়ির উপর হামলা করবে তাদেরকেই প্রোটেকশন দিতে হবে, আমরা আর পারবো না। আবার ওই পুলিশ বলতেছে গুলি, আসলে ওই লাস্টের ওই যে কর্মকর্তা যেটা বলতেছে যে তার মানে জনগণের নিরাপত্তার জন্য, জনগণের পক্ষে, কোন দলের পক্ষে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যদি পুলিশ অ্যাকশনে যায় মানুষ সমর্থন করবে। একসময় ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব পপুলার ছিল, কিন্তু শেখ হাসিনা এটাকে যখন নাকি পলিটিক্যালি ইউজ করা শুরু করছে তখন মানুষ বেঁকে গেছে। আদারওয়াইজ তো ভালো ছিল। সন্ত্রাসী নিধন হবে, পালায় যাবে, খুনিরা পাল্টার সাথে সাথে অ্যাকশনে বিলীন হয়ে যাবে, এটা মানুষ এটা কেন অপোজ করবে? সুতরাং পরিস্থিতিটা কিন্তু ভালো না, এটা সবাই মাথায় রাখবেন এবং নিজেরাই চিন্তা। বাংলাদেশের রাজনীতির পুরনো খবর হলো যে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দলের প্রার্থীরূপে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, একক প্রার্থী। এটা সারা বাংলাদেশে বেশ কয়েকদিন তোলপাড় তৈরি করেছিল। ঠিক সেই সময়টাতে আমি যে ভিডিও করেছিলাম, আমার সেই বক্তব্য ছিল যে এটা আসলে কাজটা ভালো হলো না। এই কাজটি যদি 1 বছর আগে করা হতো তাহলে ভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো, এবং এখন এই কাজটি যে করা হলো এতে করে সাময়িকভাবে বিএনপি বিরোধী যে চক্রটি আছে তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা গেল, এবং বিএনপিকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক সমীকরণ হচ্ছিল, বিএনপিকে বিপদে ফেলার জন্য যে সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে বিএনপির চাইতে এনসিপির যে কোনো কথা, জামাতের যে কোনো দাবি, এবি পার্টির যে কোনো বক্তব্য অতি গুরুত্বপূর্ণ। তো বিএনপি যখন তার মনোনয়ন ঘোষণা করলো তখন অলমোস্ট 7 days সারা বাংলাদেশে কে নমিনেশন পেল, কে পেলেও না, তারপরে সেইটা রাজনীতিতে কি প্রতিক্রিয়া হবে, ভোটের সমীকরণে কোন প্রার্থী কত ভালো হলো, ইত্যাদি ইত্যাদি নানা রকম বক্তব্য, সবই ইতিবাচক একটা জোয়ার তৈরি হয়ে গেল বিএনপির পক্ষে, এবং বিএনপি বিরোধী যে ন্যারেটিভগুলো ছিল নির্বাচনকে বানচাল করার জন্য, বিএনপিকে বিপদে ফেলার জন্য, প্রায় সব কিছু বুমেরাং হয়ে গেল। এটা ছিল অনেকটা মানে আইসিইউর রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে উত্তেজিত করার মতো। তার ফলে কি হলো, মুহূর্তের জন্য অর্থাৎ 7 days জন্য বিএনপি বিরোধী যে সকল কথাবার্তা, নির্বাচন বিরোধী যে কথাবার্তা, সব কিছু বাদ দিয়ে কেবলই মাত্র বিএনপির মনোনয়ন চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে আমাদের মিডিয়া এবং যারা সাধারণ জনগণ তারা ব্যস্ত হয়ে থাকলো। কিন্তু 7 দিন যেতে না যেতেই এমন কতগুলো সমস্যার সামনে চলে আসলো। এখন বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে, কে পেয়েছে কে পায়নি, এগুলো সামনেই আসছে না। এখন আওয়ামী লীগ কেন লকডাউন ডাকলো, তারপরে ঢাকাতে যে লকডাউন করা হচ্ছে কিভাবে করা হচ্ছে, আর আওয়ামী লীগের কি লজ্জা শরম নেই? এই কয়দিন আগে তারা ক্ষমতাচ্যুত হলো, এখন তারা হঠাৎ করে কোন মুখে এই ঢাকা শহরকে আবার লকডাউন করার জন্য ঘোষণা দিল? সি 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 সি, মানুষ এত খারাপ হতে পারে, এরকম কথা হচ্ছে। সরকার বিএনপির কথা চিন্তা করার তাদের এখন সময় নেই। কে তারেক রহমান সাহেব, কে মির্জা ফখরুল সাহেব, কে সালাউদ্দিন সাহেব, কোনো সময় নেই। তারা এখন আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগকে ধরো, মারো, কাটো, খাও, তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নাও, এটা নিয়ে ব্যস্ত। অন্যদিকে শেখ হাসিনা কোথায় সাক্ষাৎকার দিলেন, তার সাবেক মন্ত্রী নভেল শিক্ষামন্ত্রী, তিনি সেই ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসে, ক্যান ইমাজিন, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ছাপাতে কত চেষ্টা তদবির করতে হয়, এবং ফাইন্যান্সিয়াল টাইমসে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নিউজ ছাপা হয়েছে, বা যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে, এটা বাংলাদেশে রীতিমতো হুইসেল ব্লোয়িং। তো সেখানে শেখ হাসিনা নয়, সেই একই পত্রিকাতে ফাইন্যান্সিয়াল টাইমসে, যেখানে একটা সময় টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নেতিবাচক খবর ছাপা হতো, আওয়ামী লীগকে নিয়ে নেতিবাচক খবর ছাপা হতো, এখন সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের, নফেলের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছাপা হচ্ছে। আবার এই একই মন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হচ্ছে রাশিয়ার পত্রিকাতে। আর ভারতের অন্যতম নামকরা পত্রিকা দ্য ইন্ডিয়ান টাইমস, সেখানে ছাপা হচ্ছে।
মানে একটা ঝামেলার বিষয়, যেখানে আমরা সবাই তারেক রহমান সাহেব আসবেন, তার বুলেট প্রুফ গাড়ি, তার বাড়ির ঝাড়মোছ কেমন হচ্ছে, কোন বাড়িতে থাকবেন, কোন রুমে থাকবেন, কিভাবে বের হবেন, নেতা কোথায় কোথায় যাবেন, পুরো ডিসেম্বর মাস জুড়ে, জানুয়ারি মাস জুড়ে নেতার কি কি প্ল্যান হবে, পরিকল্পনা হবে, এগুলো আমরা চিন্তা করব। আর এগুলো চিন্তা করে বিএনপি যারা প্রতিপক্ষ জামাত গড়াগড়ি করে কাঁদবে, হায় আল্লাহ এখন আমাদের কি হবে, এখন তো আমাদের কথা কেউ শুনবে না, সব বিএনপির কথা শুনবে। এখন সেখানে নওফেল কি করলো সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তারপর জাহাঙ্গীর কবির নানক সাহেব কি করলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি কিভাবে এই লকডাউনের কথা ডাকলেন, আবার সেই কোন আমলে তিনি যখন যৌবন ছিলেন সেই একটা লাঠি হাতে তিনি রাস্তায় বীরের মতো দাঁড়িয়েছেন, সেই ছবি এখন ভাইরাল হয়ে যাচ্ছে। এরপরে অন্য যে সকল আওয়ামী লীগের মন্ত্রী এতকাল কথাবার্তা বলেননি, সেই সমর রেজাউল করিম সাহেব কথা বলছেন। তারপর আরও অনেকে, মানে এরা প্রতি মুহূর্তে ছাত্রলীগ, যুবলীগ তারা ওয়েব মিটিং করে আবার সেইগুলোকে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন। এখন এইগুলো সরকারকে খুব ব্যতিব্যস্ত রাখছে। স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আইজি, অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ আছেন, তারা এই বিএনপিকে বাদ দিয়ে, বিএনপির নমিনেশনকে বাদ দিয়ে তারা এখন আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত আছেন। এর বাইরে জামাত সমাবেশ করলো, নানা রকম হুমকি ধামকি দিল, কিন্তু এখানে বিএনপি জাতীয় পার্টি আসছে না, এখানে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আসছে না, এখানে জামাতের টার্গেট হয়ে গেছে বিএনপি। আবার বিএনপি এমন একটা অবস্থা চলে গেছে, বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা লোক এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা জামাতকে টার্গেট করে বলার চেষ্টা করছেন এবং খোঁচা দিচ্ছেন যে গুপ্ত বাহিনী, গুপ্ত রাজনৈতিক দল, তারা গোপনে গোপনে জাতীয় পার্টিকে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে, তাদের ভোট ব্যাংক ক্যাপচার করতে চাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। তো এই যখন কথাবার্তা হচ্ছে তখন নমিনেশনের অবস্থা কি? নমিনেশনের অবস্থা হলো যে ভদ্রলোক যারা নমিনেশন পেয়েছেন ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় মারামারি, কাটাকাটি, খুনোখুনির মতো ঘটনা ঘটে গেছে এবং প্রতিদিন এটা বাড়ছে, জ্যামিতিক হারে বাড়ছে। আর এটার সাথে পাল্লা দিয়ে যারা দুর্বৃত্তর রাজনীতি করেন, দুর্বৃত্তপনা করেন, তারা তাদের অপকর্ম বাড়িয়ে দিয়েছেন। বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে, সে অফিসের সামনে এক ছাত্রদল কর্মীকে বা নেতাকে গুলি করে মারা হয়েছে। আবার একসময় ছাত্রদলের খুব বড় নেতা ছিলেন শীর্ষ সন্ত্রাসী মামুন, তাকে কোর্টে, মানে ঢাকা কোর্টে একেবারে ফিল্মি কায়দায়, ফিল্মি বলে ভুল হবে, সিনেমাতে এরকম হয় না, দুজন অস্ত্রধারী এসে মুখে মাস্ক পরে যেভাবে গুলি করে সঙ্গে সঙ্গে একে দাঁড়িয়ে থেকে ডেথ কনফার্ম করলো, মৃত্যুটাকে নিশ্চিত করলো, করে তারপরে তারা নির্ভয়ে যেভাবে চলে গেল, এই কাজ বাংলাদেশে কোনো র্যাব করতে পারেনি, পুলিশ করতে পারেনি, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি। আমরা তো ক্রসফায়ার যা কিছু দেখেছি এগুলো সব মানে যাকে বলা হয় রাতের আধারে হয়েছে, আমরা শুনেছি। কিন্তু প্রকাশ্যে যে ক্রসফায়ার হতে পারে এটা তো আমরা এই ঢাকাতে দেখলাম কোর্ট কাছারিতে, তাও জেনে তেন জায়গায় নয়। তো ওই যে কোর্ট কাছারিতে যারা হাজিরা দিতে যাচ্ছেন বিএনপির লোক, এখনও তো অনেক হাজিরা দিচ্ছেন, জামাতের লোককে হাজিরা দিতে হচ্ছে। বোঝার চেষ্টা করেন তাদের আত্মা কি পানি আছে? আর যারা বিচার করছেন, বিচার কর্মে নিয়োজিত পুলিশ বলেন ইত্যাদি সব কিছু বলেন, তাদের মানসিক অবস্থা কি? সব মিলিয়ে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বিএনপির যে নমিনেশন বা মনোনয়নপ্রাপ্ত বা যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদের প্রথম 7 ডেজে যে একটা মানে যাকে বলা একটা ইমেজ ছিল, একটা ওয়ার্ম আপ ছিল, অনেকে তো মনোনয়ন পেয়ে এমন কান্নাকাটি যে না জানি আকাশ থেকে একেবারে যাকে বলা হয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দিয়েছেন, এত খুশি তারা হয়েছেন। কিন্তু সেই খুশির মানে একেবারে সামান্যতম লেশ আজকের যে ভিডিওটা করছি এটাতে নেই। বরং যেটা হচ্ছে সেটা হলো যে এই যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছেন তাদের জীবন ঝুঁকির মধ্যে চলে গেছে, তারা সকল পক্ষের টার্গেট হয়ে গেছেন। বিএনপির অন্তর্দ্বন্দ্ব কলহ যারা করতে চান তাদের, বিএনপির যারা প্রতিপক্ষ সেটা আওয়ামী লীগ বলেন, অন্যান্য যে সকল রাজনৈতিক দল বলেন, তাদের সবার টার্গেট হয়ে গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তাদেরকে বিশেষ নজরে রেখেছে এবং এটা মানে এই যে মনোনয়ন বা যারা পেল তাদের যে খুব উপকার হয়েছে, নট লাইক দ্যাট। খুব মানে তাদেরকে যে নর্মালি একটা রাজনৈতিক দল যখন ক্ষমতা আসে, অতীতে আমরা দেখেছি এটা জনগণের মধ্যে
এতটা বিকশিত হয় এবং এতটা এটা প্রভাব বিস্তার করে যে নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মানুষ সম্মান করতে থাকে, মর্যাদা দিতে থাকে এবং থানা পুলিশ প্রশাসন তাদেরকে ওইভাবেই তোয়াজ তদবির করে, অনেকে তো সেলুট দেয়। আর এখন কি হলো, বড় বড় নেতাকে, বিএনপির বড় বড় নেতাকে এয়ারপোর্ট থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে এই মনোনয়ন দিয়ে লাভটা হলো কি, আর এই সময়টা দরকারটা কি? তাহলে বিএনপিকে কি আবার কি নতুন করে মনোনয়ন ঘোষণা করতে হবে? পরিস্থিতিতে তাই হয়েছে। এই মনোনয়ন যে সঠিক হয়নি এটা সবাই বলছে এবং বিএনপি নিজেও স্বীকার করে আবার তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সকল মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগ অনেককে আশাবাদী করে তুলেছে যারা পায়নি, আর যারা পেয়েছে তাদেরকে হতাশ করে ফেলেছে। এই দুটো জিনিসই, অর্থাৎ এই দুটো জিনিসই বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর তারা যে সকল সিটে এখনো প্রার্থী দেয়নি এবং নেগোসিয়েশন করার জন্য তারা খালি রেখেছে, এবং এগুলো নিয়ে যে কেওয়াজ এবং কনফিউশন তৈরি হয়েছে, মানে অবাক করা ঘটনা। দেখা গেল যে জামাতের একজন ভালো প্রার্থী দাঁড়াবেন, সেখানে সিট খালি রাখা হয়েছে। এখন জামাতের সঙ্গে কি বিএনপির নেগোসিয়েশন হবে? হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু লোকজন তো খুব বাজে বাজে কথা বলছে। বিএনপির অনেক বড় বড় নেতাকে বাদ দিয়ে দেখা গেল যে যে সমস্ত জোটের নামে, বিভিন্ন সংগঠনের নামে বা সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করার নামে যে কর্মকাণ্ড করা হচ্ছে, এটা গণতন্ত্রের মূলে, মানে গোড়াতে একেবারে রীতিমতো কুঠারাঘাত। তারপর বিএনপির যে ইমেজ, এটাকে নতজানু করে তুলছে এবং বিএনপি অবস্থা দৃশ্য মনে হচ্ছে সবাইকে খুশি করে, সবার মাথায় হাত বুলিয়ে কোনো মতে কবুলের কাজটি করতে চাচ্ছে, অর্থাৎ নির্বাচন পর্যন্ত সবাইকে নিতে চাচ্ছে। আর সে জানে বা বুঝে বা বিশ্বাস করে যে নির্বাচন যেভাবে একটু হলেই কোনো মতে ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েক মানুষ যদি ভোট দিতে পারে, হুড় হুড় করে সবাই বিএনপিকে ভোট দেবে। কিন্তু বিএনপি একবারও ভাবতে পারছে না যে এখন বিএনপির যে ক্ষমতা, বিএনপির যে ফেভারেবল টাইম, তার সে 100 গুণ ফেভারেবল টাইম ছিল 2024 সনে আওয়ামী লীগের। তো সেই 2024 সনের যে আমি ডামির যে নির্বাচন, সেই নির্বাচন জমেনি। 5% থেকে 7% লোক ভোট কেন্দ্রে এসেছিল কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে। এর কারণ হলো ভোট কেন্দ্রে ভোটার আসেনি, রেজাল্ট শিট তৈরি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, পছন্দের প্রার্থীকে যেভাবে তৈরি করে দেওয়া হয়েছে সেইভাবে সব কিছু করা হয়েছে। আমি ডামির সেই নির্বাচনে হাতে গোনা 2-1টি সিটে যেখানে প্রতিযোগিতা হয়েছে, ভোট হয়েছে, ওটা মানে ব্যতিক্রম, হাতে গোনা 2-1টা। আর বাকি সব জায়গাতেই একটা ব্লু প্রিন্ট অনুযায়ী, একটা মাস্টার প্রিন্ট অনুযায়ী নির্বাচন এর ফলাফল ঘোষিত হয়েছে, ব্যালট বাক্স ভরা হয়েছে এবং যাকে বলা হয় এমপি মন্ত্রী বানানো হয়েছে টেন্ডার দিয়ে। তো এখন যদি 2026 সনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, সেখানে তো আসলে 5%-এর বেশি লোক বিএনপি জামাতের এই ভোট দেওয়ার জন্য, বা বিএনপি জামাত এনসিপি সবাই মিলে যদি একটা আমি ডামি নির্বাচন করে, যেখানে আমি বসে যাব, তুমি দাঁড়িয়ে যেও, তুমি দাঁড়িয়ে গেলে আমি বসে যাব, এরকম একটা সমঝোতা থাকে, সেই নাটক, সমঝোতা সেই নাটক, এটা দেখার জন্য জনগণ আসবে না। নোবডি উইল কাম। তো এখন এই যে 237টি পদে নমিনেশন দেওয়া হলো, 63টি পদে হয়তো জামাত, এনসিপি, অন্যান্য যারা আছে তাদেরকে ছাড় দেওয়া হলো এবং তার প্রেক্ষিতে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে 3-4% লোক আসলো বা আসলো না, রেজাল্ট শিট তৈরি করতে হবে, ব্যালট বাক্স ভরতে হবে, কত ঝামেলার কাজ না। এগুলো কে করবে বলেন তো? পুলিশ করবে? আর্মি করবে? ডিসি সাহেব করবে? টিএনও সাহেব করবে? তারপরে বিএনপির কোনো নেতা প্রার্থী এই কাজটি করতে পারবে? অসম্ভব বিষয়, কিচ্ছু করতে পারবে না। ফলে পুরো নির্বাচনের যে বিধি ব্যবস্থা, সেই বিধি ব্যবস্থা থেকে, মানে সম্ভাবনা থেকে এবং যাকে বলে আয়োজন থেকে ক্রমশ রাজনৈতিক দলগুলো, সরকার, রাষ্ট্র একটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আর নিত্য নতুন সমস্যা, নিত্য নতুন উপলক্ষ, প্রসঙ্গ মানুষের মাথায় চলে আসছে। এর ফলে মানে নির্বাচন হবে, তারপরে নির্বাচিত হবেন
এরপরে সরকার পরিচালনা করবেন, এইরকম শতভাগ কনফিডেন্সওয়ালা লোক রাজনৈতিক অঙ্গনে একটা সিঙ্গেল লক্ষ্য নাই, বরং সবার মনে যে সন্দেহ, আতঙ্ক, ভয় বিরাজ করছে, সেই বিরাজের মধ্যে এই যে বিএনপি যে মনোনয়ন, সেই মনোনয়ন A to Z, মানে এক থেকে একেবারে যদি আপনি 10টি পয়েন্ট বলেন, 10টি পয়েন্টই বিএনপির জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য বুমেরাং হয়ে পড়েছে। কারণটা কি? কারণটা হলো যে এই মুহূর্তে আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে, অ্যাট্রাকশন রয়েছে। এখন জামাতের আমিরকে তো জামাতের লোকজন ভালোবাসবেই, আওয়ামী লীগের শেখ হাসিনাকে তো আওয়ামী লীগের লোকজন ভালোবাসবে, তারপরে তারেক রহমান সাহেবকে তার দলের যারা লোকজন আছে তাকে ভালোবাসবে। এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? কিন্তু দেশের মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং সকল মানুষ মনে করেন যে এই লোকটির নেতৃত্বে দেশ পরিচালিত হলে এই দেশ খুব ভালোভাবে চলবে, অতীতে যে কোনো সময় চেয়ে ভালোভাবে চলবে, দেশ মুক্তি পাবে। আচ্ছা, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর হস্তে বলেন, দরকার হলে কোরআন শরীফ নিয়ে বলেন, আপনি কি এরকম কাউকে মনে করেন? মানে আপনার আশেপাশে যে সকল নেতারা ঘুরে বেড়ায় তাদেরকে দেখলে কি আপনার মনে হয় দে আর ইউর লিডার, তারা আপনার নেতা? কিংবা যে সমস্ত মানুষের যে কর্মকাণ্ড গত 14 মাসে ঘটেছে, এদের হাতে রাষ্ট্রের যে মুদ্রা, অর্থভাণ্ডার, ব্যাংক, বিমা সব কিছু ছেড়ে দিবেন, বিচার ব্যবস্থা ছেড়ে দিবেন, আপনি নিশ্চিন্তে এদের হাতে সব কিছু ছেড়ে দিয়ে ঘুমাতে পারবেন, নাকি আতঙ্ক হবে? এই সব মিলিয়ে আপনি যদি একটা সামারি তৈরি করেন, সারাংশ তৈরি করেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন দিকে এগোচ্ছি। এবং এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল 3-4 দিনের প্ল্যান নিয়ে এগোচ্ছে, যে এই 3-4 দিন জনগণকে শান্ত রাখা যায় কিভাবে। সরকার আরও কম, সরকার আসলে 24 ঘন্টার প্ল্যান নিয়ে গেছে, আজকের দিনটা কিভাবে যাবে, 24 ঘন্টা নাকি 12 ঘন্টা, আজকের দিনটা কিভাবে যাবে, আজকের রাতটা কিভাবে যাবে। এই 24 ঘন্টার মধ্যে 2 বার করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে, কখন যমুনার উপরে বেলুন উঠবে, কখন গাবতলী দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল ঢুকবে, সায়দাবাদ দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল ঢুকবে। এই আতঙ্কে রাতের যারা প্রহরী থাকেন সবার ঘুম হারাম হয়ে গেছে। কাজেই যে কাজটি মনোনয়ন ঘোষণার মাধ্যমে বিএনপি করেছিল, ওটা ওই দিন বা তার পরবর্তী 7 দিন তাদের জন্য একটা ভালো ছিল। এখন আবার নতুন গেম শুরু করতে হবে, নতুন করে সব কিছু বিবেচনা করতে হবে এবং একেবারে নতুন করেই শুরু করতে হবে। এখন সেটা উত্তেজনা তৈরি করার জন্য বলেন, প্রতিপক্ষে ভয় দেখার জন্য বলেন, নিজের দলের নেতাকর্মীদেরকে সংগঠিত করার বলেন, নির্বাচনের আয়োজন, জয়লাভ এবং সুফল ভোগ করার কথাই বলেন, যা কিছু গত 14 মাসে হয়েছে এর একটারও ধারাবাহিক যাকে বলা হয় সুফলতা, সফলতা, এটি বিএনপির অনুকূলে নেই। বরং যা কিছু করেছে সব কিছু সেই যে সময় দেওয়া হয়েছে যাকে বলা হয় ঐক্যমত্য কমিশনে, তারপরে যে সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে লন্ডন বৈঠকে, যা কিছু করা হয়েছে এই সময়টাতে একটারও ধারাবাহিক সুফল এখন বিএনপির পকেটে ঢুকছে না। ফলে বিএনপিকে যদি এই অস্বস্তিকর অবস্থা থেকে বের হতে হয়, তাদেরকে অবশ্যই উদ্ভাবন করতে হবে একটা নতুন পরিকল্পনা। নতুন পরিকল্পনা সে বাস্তবায়নের সফলতার উপরই নির্ভর করবে আদৌ সামনের ইলেকশন হবে কিনা, বিএনপি অংশগ্রহণ করবে কিনা, করতে পারবে কিনা, জয়লাভ করবে কিনা, পারবে কিনা, এবং সরকার গঠন করবে কি করবে না।